আমি কি আমি কি বলবো বৌমা? হ্যাঁ? আমি বলবো যে তোর বউকে আমি অন্য একটা লোকের সাথে বিয়ে দিয়ে দিয়েছি? সামান্য একটা চেয়ার অন্য লোক নেওয়াতে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে আর তুমি বলতেছো যে মা আপনি কিছু বললেন না? গুলিবিদ্ধ অবস্থায় যখন আমি ছিলাম, সেন্সলেস হয়ে আমি কতদিন ছিলাম? কোথায় ছিলাম? আপ উম ২ দিন। তুমি তো ২ দিন হসপিটালে ছিলে। হুম। কেন? আমার সাথে মিথ্যা কথা বলো না, সত্যি কথা বলো। মিথ্যে কথা বলছি না বাবা। মানে এটাই সত্যি। তুই ২ দিন হসপিটালে ছিলি। 2 দিন হসপিটালে ছিলাম। তোমাকে ডিস্টার্ব করছি? তুমি আমার গোলাম নও? তুমি আমাকে চিনতে পারছো না? না, পারছি না। যান তো এখান থেকে, যান। দেখো, এটা কি লেখা? এখনো কি তোমার কিছু মনে পড়ছে না গোলাম? এটা কোথা থেকে আসলো? আমার সত্যি কিছু মনে নেই। বাহ! গোলাম আমাকে কেন চিনতে পারছে না? আমি তো ওকে অনেক ভালোবেসে ফেলেছি। ও আমাকে কেন এভাবে ইগনোর করছে? আমি এগুলো মানতে পারছি না বাবা। কিন্তু এমনটা তো হওয়ার কথা না মা। এমনটাই হচ্ছে। গোলাম এখন শেহজাদ চৌধুরী হয়ে গেছে। ও আমাকে না চিনার ভান ধরছে। ও এসব কেন করছে বাবা? আচ্ছা, আমার মনে হয় কোথাও কোনো ভুল হচ্ছে। এই, তুই কি করে শিওর যে যে তোকে ইগনোর করছে সে আসলেই তোর গোলাম? সে তো সত্যিকারের শেহজাদ চৌধুরী হতে পারে, আর আমাদের গোলাম অন্য কোথাও আছে। একদম চুপ। যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন। বসুন, বসুন। কোনো ধরনের নড়াচড়া করবেন না, কোনো আওয়াজ করবেন না। আমরা ডাকাত না। আমার চেকে নকল টাকা দেওয়া হয়েছে। কে দিয়েছে, কেন দিয়েছে সেটা আমি জানতে চাই। নকল টাকা? অসম্ভব স্যার। টাকার কাছে কি আসলেই মানুষের জীবনের কোনো মূল্য নেই? এক বান্ডেল জাল টাকার কারণে একটা তরতাজা প্রাণ শেষ হয়ে গেল। বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল যে মেয়ের, তাকে আজ শুয়ে থাকতে হচ্ছে সাদা কাফনের নিচে। আর এই সব কিছুর জন্য দায়ী একটা দুর্নীতিগ্রস্ত ব্যাংক। শেহজাদ চৌধুরী কি পারবে তার এই নিরীহ বোনের মৃত্যুর বিচার আদায় করতে? নাকি টাকার পাহাড়ের নিচে চাপা পড়ে যাবে সব সত্য? আজকের পর্বে যা ঘটল তা সত্যি আমাদের সমাজের এক ভয়ঙ্কর বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। চলুন পুরো ঘটনার গভীরে প্রবেশ করি। সবাইকে স্বাগত জানাচ্ছি দুনিয়া টাকার গোলাম নাটকের ১৯তম পর্বের বিস্তারিত বিশ্লেষণ এবং রিভিউতে। আপনারা যারা নিয়মিত এই নাটকটি দেখছেন তারা নিশ্চয়ই জানেন যে গল্পের পরতে পরতে কতটা সাসপেন্স আর ইমোশন লুকিয়ে আছে। আজকের পর্বটি যেন আগের সব পর্বকে উত্তেজনাকে ছাড়িয়ে গেছে। শুরুতেই আমরা দেখতে পাই শেহজাদ তার পুরনো স্মৃতি ফিরে পাওয়ার পর কিভাবে ঋতু এবং তার পরিবারের মুখোশ টেনে খুলে দেয়। এতদিন ধরে ঋতু শেহজাদকে বোকা বানিয়ে আসছিল, তাকে গোলাম বলে ডাকত এবং বোঝানোর চেষ্টা করত যে তাদের মধ্যে অনেক গভীর ভালোবাসার সম্পর্ক ছিল। এমনকি শেহজাদের হাতে নিজের নামের একটি ট্যাটুও দেখিয়েছিল ঋতু, যাতে শেহজাদ বিশ্বাস করে যে সে আসলেই ঋতুকে ভালোবাসত। কিন্তু সত্য কখনো চাপা পড়ে না। শেহজাদ ঋতুকে সোজা নিয়ে যায় সেই ট্যাটু আর্টিস্টের কাছে। সেখানে যাওয়ার পর যা ঘটল তা ঋতুর জন্য ছিল একেবারে বিনা মেঘে বজ্রপাতের মতো। ট্যাটু আর্টিস্ট পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে মাত্র ২ দিন আগে ঋতুই শেহজাদকে অজ্ঞান অবস্থায় সেখানে নিয়ে গিয়েছিল এবং জোর করে তার হাতে এই ট্যাটু করিয়েছিল। এই দৃশ্যটি দেখে আমার মনে হয়েছে মানুষের লোভ আর প্রতারণা কতটা নিচে নামতে পারে। ঋতু শুধুমাত্র শেহজাদের সম্পত্তির লোভে একটা মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে তার পুরো অতীতকে মুছে দেওয়ার চেষ্টা করেছে। শেহজাদের চোখের দিকে তাকালে বোঝা যায় তার ভেতরে কতটা রাগ আর ক্ষোভ কাজ করছিল। যেই মানুষটা নিজের আসল পরিচয় ভুলে গিয়ে তাদের কথায় পুতুলের মতো নাচছিল, যে সে যখন জানতে পারল তার সাথে কি ভয়ঙ্কর প্রতারণা করা হয়েছে, তখন তার রিয়াকশনটা ছিল দেখার মতো। এরপর আমরা দেখতে পাই শেহজাদ সোজা তার নিজের বাড়িতে ফিরে আসে। সেখানে তার মা, বোন এবং স্ত্রী ফাতেমা তার জন্য অপেক্ষায় ছিল।
শেহজাদ যখন তার মা কাছে জানতে চায় যে এই 6 মাসে আসলে কি ঘটেছিল, তখন তার মা সব খুলে বলেন। শেহজাদ জানতে পারে যে সে কোনো সাধারণ মানুষ নয়, সে শেহজাদ চৌধুরী। একটি ভয়ঙ্কর দুর্ঘটনার পর সে যখন স্মৃতি হারিয়ে ফেলে, তখন ঋতু এবং তার পরিবার তাকে নিজেদের স্বার্থে ব্যবহার করে, তাকে গোলাম নাম দিয়ে নিজেদের বাড়িতে আটকে রাখে। সবচেয়ে বড় সত্যিটা ছিল ফাতেমাকে নিয়ে। ঋতুর বাবা ফাতেমাকে ছোট করে কথা বলতে শুরু করে, তাকে বাড়ির কাজের মেয়ে বলে অপমান করে। কিন্তু শেহজাদের মা স্পষ্ট জানিয়ে দেন যে ফাতেমাই শেহজাদের প্রথম স্ত্রী, যাকে শেহজাদ নিজের দায়িত্ব নিয়ে বিয়ে করেছিল। এই দৃশ্যটি নাটকের অন্যতম একটি শক্তিশালী মুহূর্ত ছিল। ফাতেমা চরিত্রটি প্রথম থেকেই অনেক বেশি ইমোশনাল এবং পজিটিভ। সে নীরবে শেহজাদের জন্য অপেক্ষা করেছে, তার জন্য কেঁদেছে, কিন্তু কখনো নিজের অধিকার নিয়ে জোরাজুরি করেনি। অন্যদিকে ঋতু এবং তার পরিবার শুধু টাকার লোভে শেহজাদকে ব্যবহার করেছে। শেহজাদ যখন জানতে পারে যে ফাতেমাই শেহজাদের আসল স্ত্রী এবং ঋতু তাকে ধোঁকা দিয়েছে, তখন সে ঋতুর বাবার মুখের ওপর কড়া জবাব দেয়। সে বুঝিয়ে দেয় যে শেহজাদ চৌধুরীকে বোকা বানানো এত সহজ নয়। আপনারা একটু ভেবে দেখুন তো, একটা মানুষ যখন তার হারানো স্মৃতি ফিরে পায় এবং জানতে পারে যে তার কাছের মানুষগুলোই তাকে সবচেয়ে বেশি ঠকিয়েছে, তখন তার মানসিক অবস্থা কেমন হতে পারে? শেহজাদের প্রতিটি সংলাপে সেই কষ্ট আর ক্ষোভের প্রতিফলন ছিল। কিন্তু নাটকের আসল টার্নিং পয়েন্ট এবং সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যটি আসে এর ঠিক পরেই। শেহজাদ যখন গাড়ি করে কোথাও যাচ্ছিল, তখন তার কাছে একটি ফোন আসে। ফোনের ওপাশের কথা শুনে শেহজাদের মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে যায়। সে সাথে সাথে তার গাড়ি ঘোরাতে বলে এবং একটি বস্তি এলাকায় চলে যায়। সেখানে গিয়ে সে যা দেখে তা হয়তো সে কল্পনাও করতে পারেনি। আমরা দেখতে পাই পুরো বাড়িটা বিয়ের সাজে সাজানো, রঙিন কাগজ আর লাইট দিয়ে ডেকোরেশন করা, কিন্তু সেই আনন্দঘন পরিবেশের মাঝখানে পড়ে আছে একটি নিথর দেহ, যার উপর সাদা কাপড় ঢাকা দেওয়া। শেহজাদ যাকে নিজের বোনের মতো স্নেহ করত, সেই মেয়েটি আজ আর বেঁচে নেই। মেয়েটির বাবা শেহজাদকে দেখে হাউমাউ করে কেঁদে ওঠেন এবং তার হাতে এক বান্ডেল টাকা তুলে দেন। এই টাকাগুলোই ছিল মেয়েটির মৃত্যুর কারণ। শেহজাদ জানতে পারে যে বিয়ের কেনাকাটা এবং যৌতুকের জন্য ব্যাংক থেকে যে টাকা তোলা হয়েছিল, তার মধ্যে অনেক জাল টাকা ছিল। বরের বাড়ির লোকজন যখন সেই জাল টাকাগুলো ধরে ফেলে, তখন তারা বিয়ে ভেঙে দেয় এবং মেয়েটি ও তার পরিবারকে চরমভাবে অপমান করে। এই অপমানের জ্বালা সহ্য করতে না পেরে মেয়েটি আত্মহত্যার পথ বেছে নেয়। বন্ধুরা, এই দৃশ্যটি দেখার সময় আমার নিজের চোখও ভিজে গিয়েছিল। আমাদের সমাজে এমন ঘটনা হয়তো প্রতিনিয়তই ঘটছে। কিছু দুর্নীতিবাজ মানুষের লোভের কারণে এভাবেই হয়তো ঝরে যাচ্ছে অনেক নিরীহ প্রাণ। শেহজাদ যখন সেই জাল টাকাগুলো হাতে নেয় এবং সাদা কাপড়ের নিচে থাকা মেয়েটির মুখের দিকে তাকায়, তখন তার ভেতরে যে আগুন জ্বলে ওঠে তা আমরা সবাই অনুভব করতে পেরেছি। সে বুঝতে পারে যে এই মৃত্যুর জন্য শুধু বরের বাড়ির লোকজন দায়ী নয়, এর পেছনের আসল অপরাধী হল সেই ব্যাংক যেখান থেকে এই জাল টাকাগুলো দেওয়া হয়েছিল। এই চরম আঘাত শেহজাদকে পুরোপুরি বদলে দেয়। সে আর এক মুহূর্ত দেরি করে না। নিজের সশস্ত্র লোকদের নিয়ে সে সোজা চলে যায় সেই সততা ব্যাংকে। ব্যাংকে ঢুকেই সে মেন গেট বন্ধ করে দেয় এবং সবাইকে জিম্মি করে ফেলে। এই দৃশ্যটি ছিল আক্ষরিক অর্থে গুজবাম্পস দেওয়ার মতো। শেহজাদের হাঁটার স্টাইল, তার চোখের দৃষ্টি এবং তার রাগী চেহারা দেখে ব্যাংকের ম্যানেজার থেকে শুরু করে সাধারণ কর্মচারী সবাই ভয়ে কাঁপতে শুরু করে। শেহজাদ সোজা ম্যানেজারের ডেস্কে গিয়ে সেই জাল টাকার বান্ডিলগুলো ছুঁড়ে মারে এবং জানতে চায় যে এই টাকাগুলো তারা কিভাবে দিল। ম্যানেজার প্রথমে বিষয়টা অস্বীকার করার চেষ্টা করে এবং নিজেকে বাঁচানোর জন্য বলে যে ব্যাংক থেকে জাল টাকা যাওয়ার কোনো সুযোগ নেই। সে শাহজাদকে বোঝানোর চেষ্টা করে যে হয়তো অন্য কোথাও থেকে এই টাকাগুলো বদল হয়ে গেছে, কিন্তু শাহজাদ তো আর বোকা নয়। সে ব্যাংকের দেওয়ালে লাগানো একটি পোস্টারের দিকে ইশারা করে, যেখানে লেখা ছিল, আসল টাকা চিনুন, নিরাপদে থাকুন। শাহজাদ রাগে ফেটে পড়ে বলে, গ্রামের সহজ সরল মানুষগুলো যারা দিনরাত পরিশ্রম করে টাকা জমায়, তারা কিভাবে আসল আর জাল টাকার পার্থক্য বুঝবে? এই ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা নিজেদের পকেট ভারী করার জন্য নিরীহ মানুষদের জাল টাকা ধরিয়ে দিচ্ছে, আর তার পরিণতিতে একটা অসহায় মেয়েকে নিজের জীবন দিতে হলো। শাহজাদ স্পষ্ট জানিয়ে দেয় যে যতক্ষণ না সে এই ঘটনার আসল অপরাধীকে খুঁজে বের করছে এবং তার বোনের মৃত্যুর বিচার পাচ্ছে, ততক্ষণ সে এই ব্যাংক থেকে এক পাও নড়বে না। শাহজাদের এই সাহসী পদক্ষেপ দেখে দর্শকরা নিশ্চিতভাবেই তার পক্ষে দাঁড়িয়েছে, কারণ সে শুধু নিজের ব্যক্তিগত প্রতিশোধ নিচ্ছে না, সে সমাজের একটা বড় দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।
ব্যাংকের ভেতরের থমথমে পরিস্থিতি আর শেহজাদের চোখে জ্বলতে থাকা প্রতিশোধের আগুন দেখে আমরা বুঝতে পারি যে পরিস্থিতি এবার চরম আকার ধারণ করতে যাচ্ছে। আপনারা যারা দৃশ্যটি গভীরভাবে খেয়াল করেছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সততা ব্যাংক নামের এই প্রতিষ্ঠানটির ভেতরের আসল রূপ কতটা কুৎসিত। নামের সাথে তাদের কাজের কোনো মিল নেই। শেহজাদ যখন বন্দুক হাতে ব্যাংকের ভেতর পায়চারি করছিল তখন তার প্রতিটি পদক্ষেপে যেন একটা চাপা গর্জন শোনা যাচ্ছিল। সে শুধু একজন ক্ষুব্ধ ভাই নয়, বরং সমাজের হাজারো শোষিত, বঞ্চিত এবং প্রতারিত মানুষের প্রতিনিধি হয়ে সেখানে দাঁড়িয়েছিল। ব্যাংকের ম্যানেজার যখন ভয়ে কাঁপতে কাঁপতে নিজের সাফাই গাইছিল তখন শেহজাদের বলা কথাগুলো আমাদের সবার হৃদয়ে গিয়ে আঘাত করেছে। শেহজাদ বলছিল যে আপনারা এসির নিচে বসে টাই পরে বড় বড় কথা বলেন, আর আপনাদের এই জালিয়াতির কারণে গ্রামের একজন গরিব বাবার সারা জীবনের সঞ্চয় এক নিমিষেই শেষ হয়ে যায়। একটা মেয়ে যার চোখে এক বুক স্বপ্ন ছিল নতুন জীবনের, তাকে এই জাল টাকার অপবাদের কারণে বিয়ের পিঢ়ি থেকে উঠে গিয়ে গলায় দড়ি দিতে হলো। এই কথাগুলো শোনার পর আমার মনে হয়েছে নাটকটি শুধুমাত্র বিনোদনের গণ্ডি পেরিয়ে আমাদের সমাজের একটা চরম বাস্তবতাকে তুলে ধরেছে। আমাদের চারপাশে এমন অনেক অসাধু চক্র কাজ করছে যারা সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদের পথে বসাচ্ছে। শেহজাদ যখন সেই সাদা কাপড়ে মোড়ানো বোনের নিথর দেহের কথা মনে করছিল তখন তার চোখের জল আর হাতের বন্দুক যেন এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করেছিল। সে আইনের আশ্রয় নিতে পারত, কিন্তু সে জানে এই দুর্নীতিগ্রস্ত সিস্টেমে সাধারণ মানুষ কখনো বিচার পায় না। তাই সে নিজেই আইন নিজের হাতে তুলে নিয়েছে। ব্যাংকের ভেতরে থাকা সাধারণ গ্রাহকরা প্রথমে ভয় পেলেও শেহজাদের কথা শোনার পর তাদের চোখেও যেন একটা সমর্থন দেখতে পাচ্ছিলাম আমরা। কারণ শেহজাদ স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে সে কোনো ডাকাত নয়, সে এখানে টাকা লুট করতে আসেনি, সে এসেছে একটা জীবনের হিসেব নিতে। যতক্ষণ না এই জাল টাকার আসল রহস্য উদ্ঘাটিত হচ্ছে ততক্ষণ এই ব্যাংকের দরজা কারো জন্য খুলবে না। এই চরম উত্তেজনাময় পরিস্থিতির মাঝেই আমাদের একটু পিছনের দিকে ফিরে তাকাতে হবে। শেহজাদের জীবনে যে ঝড় বয়ে গেছে তার রেশ এখনও কাটেনি। একদিকে তার হারানো স্মৃতি ফিরে পাওয়ার আনন্দ, অন্যদিকে নিজের সবচেয়ে কাছের মানুষের প্রতারণার কষ্ট। শেহজাদের মা যখন তাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন তখন সেই দৃশ্যে একজন মায়ের দীর্ঘদিনের চাপা কষ্ট আর অপেক্ষার অবসান আমরা দেখতে পেয়েছি। ফাতিমার দিকে তাকালে বুকটা কেমন যেন ভারী হয়ে আসে। এই মেয়েটা কোনোদিন নিজের অধিকার নিয়ে চিৎকার করেনি। শেহজাদ যখন স্মৃতি হারিয়ে ঋতুর পেছনে পাগলের মতো ঘুরেছে তখনও ফাতিমা দূর থেকে নীরবে চোখের জল ফেলেছে, কিন্তু কখনো শেহজাদকে ভুল বোঝেনি বা তার ওপর রাগ করেনি। সে জানত তার স্বামী একদিন ঠিকই তার কাছে ফিরে আসবে। আর যখন শেহজাদ সত্যি সত্যি তার আসল পরিচয় ফিরে পেল এবং ফাতিমাকে নিজের স্ত্রী হিসেবে সবার সামনে স্বীকৃতি দিল, তখন ফাতিমার সেই নীরব কান্নার দৃশ্যটি যে কোনো দর্শকের মন ছুঁয়ে যেতে বাধ্য। অন্যদিকে ঋতু এবং তার পরিবারের অবস্থা এখন কতটা শোচনীয় তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এতদিন শেহজাদের সম্পদের পাহাড়ে বসে ছড়ি ঘুরিয়েছে। শেহজাদকে তারা আক্ষরিক অর্থেই নিজেদের গোলাম বানিয়ে রেখেছিল, কিন্তু এখন পাশা পুরোপুরি উল্টে গেছে। শেহজাদ যখন তাদের আসল রূপ চিনে ফেলেছে তখন তারা খুব ভালো করেই জানে যে শেহজাদ চৌধুরী তাদের এত সহজে ছেড়ে দেবে না। ঋতুর বাবার চোখ মুখে যে ভয় আর হতাশা আমরা দেখেছি তা আসলে তাদের নিজেদেরই কৃতকর্মের ফল। তারা ভেবেছিল একটা মানুষের অতীত মুছে দিয়ে তাকে চিরকাল তাদের হাতের পুতুল করে রাখা যাবে, কিন্তু তারা ভুলে গেছিল যে শেহজাদ চৌধুরীর মতো একটা সিংহকে হয়তো কিছুদিন খাঁচায় আটক রাখা যায়, কিন্তু তার গর্জন কখনো চিরতরে থামিয়ে দেওয়া যায় না। এখন ঋতু এবং তার পরিবার হয়তো নিজেদের বাঁচানোর জন্য নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করবে, কারণ তারা জানে শেহজাদ একবার যখন ফর্মে ফিরেছে তখন সে তাদের প্রত্যেকটা অন্যায়ের কড়াই গণ্ডায় হিসেব নেবে। এবার চলুন পর্বের এই শ্বাসরুদ্ধকর সমাপ্তির ওপর ভিত্তি করে পরবর্তী পর্বে কি ঘটতে পারে তার একটা বিস্তারিত বিশ্লেষণ বা প্রেডিকশন করা যাক। আমার ধারণা পরবর্তী পর্বের শুরুতেই আমরা দেখতে পাব ব্যাংকের ভেতরে এক চরম সাইকোলজিক্যাল গেম। শেহজাদ ম্যানেজারের ওপর মানসিক চাপ আরও বাড়িয়ে দেবে। ম্যানেজার হয়তো প্রথম দিকে কিছুই স্বীকার করতে চাইবে না, কারণ সে জানে এই জাল টাকার চক্রের সাথে অনেক বড় বড় রাঘব বোয়াল জড়িত। সে যদি মুখ খোলে তবে তার নিজের জীবনও বিপন্ন হতে পারে।
কিন্তু শেহজাদের হুমকির মুখে সে বেশিক্ষণ চুপ থাকতে পারবে বলে আমার মনে হচ্ছে না। শেহজাদ হয়তো তাকে এমন কোনো আল্টিমেটাম দেবে বা এমন কোনো ভয় দেখাবে যার ফলে ম্যানেজার বাধ্য হবে আসল সত্যটা উগরে দিতে। সম্ভবত আমরা জানতে পারবো যে এই ব্যাংকটি আসলে একটা বড় মানি লন্ডারিং বা জাল টাকা তৈরির সিন্ডিকেটের সাথে যুক্ত। আর এই সিন্ডিকেটের পেছনের মাস্টার মাইন্ড হিসেবে এমন কারো নাম উঠে আসতে পারে যা শুনে শেহজাদ নিজেও চমকে যাবে। হতে পারে এই চক্রের সাথে শেহজাদের পুরনো শত্রু দাউদ বা তার গ্যাংয়ের কোনো যোগসূত্র আছে, কারণ আমরা আগেই দেখেছি দাউদের লোকেরা শেহজাদের উপর হামলা করেছিল। দাউদ হয়তো এই ব্যাংকের মাধ্যমেই তার অবৈধ টাকার লেনদেন করত, আর সেই জাল টাকার বলি হতে হলো শেহজাদের সেই নিরীহ বোনটিকে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে শেহজাদ যখন ম্যানেজারের কাছ থেকে এই তথ্যগুলো বের করার চেষ্টা করবে, তখন ব্যাংকের বাইরে বিশাল পুলিশ বাহিনী এসে হাজির হবে। কারণ এত বড় একটা ব্যাংকে এতক্ষণ ধরে লোকজন জিম্মি হয়ে আছে, এই খবর বাইরে যেতে খুব বেশি সময় লাগার কথা নয়। হয়তো ব্যাংকের কোনো কর্মচারী লুকিয়ে পুলিশকে খবর দিয়ে দেবে, বা বাইরের কেউ সন্দেহজনক কিছু দেখে পুলিশ কল করবে। পুলিশ আসার পর দৃশ্যপট পুরোপুরি পাল্টে যেতে পারে। আমার মনে হচ্ছে শেহজাদ আর পুলিশের মধ্যে একটা টান টান উত্তেজনাময় বাগবিতণ্ডা বা নেগোসিয়েশন আমরা দেখতে পাবো। পুলিশ হয়তো মাইকে করে শেহজাদকে সারেন্ডার করার নির্দেশ দেবে, কিন্তু শেহজাদ কি এত সহজে হার মানার পাত্র? আমার ধারণা শেহজাদ পুলিশকে স্পষ্টভাবে জানিয়ে দেবে যে সে অপরাধী নয়, বরং আসল অপরাধীরা এই ব্যাংকের ভেতরে টাই পরে বসে আছে। সে হয়তো ম্যানেজারের স্বীকারোক্তি সবার সামনে, এমনকি মিডিয়ার সামনে তুলে ধরার চেষ্টা করবে। আজকাল এই ধরনের ঘটনা ঘটলে মিডিয়া খুব দ্রুত চলে আসে। শেহজাদ হয়তো এই সুযোগটাই কাজে লাগাবে। সে হয়তো চাইবে পুরো দেশের মানুষ জানুক যে কিভাবে একটা ব্যাংক সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে। সে হয়তো ম্যানেজারের দুর্নীতি এবং জাল টাকার সেই বান্ডিলগুলো প্রমাণ হিসেবে পুলিশের হাতে তুলে দেওয়ার শর্তে জিম্মিদের মুক্তি দেওয়ার প্রস্তাব রাখবে। তবে এখানে একটা বড় টুইস্ট আসতে পারে। সম্ভবত ব্যাংক ম্যানেজারের সাথে পুলিশের ওপর মহলের কোনো অসাধু কর্মকর্তার গোপন আতাত থাকতে পারে। যদি এমনটা হয়, তবে পুলিশ হয়তো শেহজাদের কথা শোনার বদলে তাকেই অ্যারেস্ট করার বা তার ওপর ফায়ার করার চেষ্টা করতে পারে। এমন পরিস্থিতিতে শেহজাদকে হয়তো নিজের বুদ্ধি এবং শক্তির চরম পরীক্ষা দিতে হবে। সে কিভাবে এই পুলিশি ঘেরাটোপ থেকে বের হবে এবং একই সাথে ওই গরিব বাবার মেয়ের মৃত্যুর বিচার নিশ্চিত করবে, সেটাই আগামী পর্বের সবচেয়ে বড় আকর্ষণ। অন্যদিকে ঋতু এবং তার পরিবারের দিক থেকেও আমরা একটা বড় ধরনের চাল দেখতে পারি আগামী পর্বে। যেহেতু তারা এখন কোণঠাসা হয়ে পড়েছে, তাই তারা চাইবে যে কোনো মূল্যে শেহজাদের ক্ষতি করতে। আমার মনে হচ্ছে ঋতুর বাবা হয়তো শেহজাদের এই ব্যাংক জিম্মি করার খবরটা টিভিতে বা অন্য কোনো মাধ্যমে দেখতে পাবে, আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে সে হয়তো শেহজাদের পরিবার অর্থাৎ ফাতেমা এবং শেহজাদের মায়ের ওপর হামলা করার পরিকল্পনা করবে। শেহজাদ যেহেতু এখন ব্যাংকের ভেতরে পুলিশের সাথে ঝামেলায় আটকা পড়ে আছে, তাই তার বাড়ি এখন অনেকটাই অরক্ষিত। এই সুযোগে ঋতুর লোকেরা বা দাউদের গুন্ডারা হয়তো শেহজাদের বাড়িতে ঢুকে ফাতেমাকে কিডন্যাপ করার চেষ্টা করতে পারে, কারণ তারা জানে ফাতেমাই এখন শেহজাদের সবচেয়ে বড় দুর্বলতা। ফাতেমাকে হাতে পেলে তারা শেহজাদকে ব্ল্যাকমেল করতে পারবে। এই ধরনের একটা সমান্তরাল সাসপেন্স যদি গল্পে আনা হয়, তাহলে নাটকের উত্তেজনা এক লাফে কয়েক গুণ বেড়ে যাবে। শেহজাদ একদিকে ব্যাংকের ভেতরে সিস্টেমের সাথে লড়াই করছে, আর অন্যদিকে তার নিজের স্ত্রী চরম বিপদের মুখে। এমন পরিস্থিতি তৈরি হলে দর্শকরা রীতিমতো স্ক্রিনের সামনে আটকে থাকবে। তবে ফাতেমার চরিত্রের দিক থেকেও একটা ভিন্ন ঘটনা ঘটতে পারে। আমার ধারণা ফাতেমা হয়তো শেহজাদকে আটকাতে ব্যাংকের সামনে চলে আসতে পারে। ফাতেমা জানে শেহজাদ এখন রাগের বশবর্তী হয়ে আছে, এবং রাগের মাথায় সে এমন কোনো ভুল করে ফেলতে পারে যার জন্য তাকে সারা জীবন পছতাতে হবে। ফাতেমা চাইবে না শেহজাদের হাতে কোনো খুন হোক বা সে পুলিশের গুলিতে মারা যাক। তাই পরিস্থিতি শান্ত করতে ফাতেমা হয়তো পুলিশের ঘেরাটোপ পেরিয়ে শেহজাদের কাছে যাওয়ার চেষ্টা করবে। ফাতেমার এই ইমোশনাল অ্যাপ্রোচ শেহজাদকে হয়তো কিছুটা শান্ত করতে পারে। শেহজাদ যখন দেখবে যে তার স্ত্রী তার জন্য নিজের জীবন বাজি রেখে ছুটে এসেছে, তখন হয়তো তার ভেতরের রাগটা কিছুটা গলে গিয়ে একটা আবেগময় মুহূর্তের সৃষ্টি হবে। সে হয়তো ফাতেমার কথা শুনে আইন নিজের হাতে নেওয়ার বদলে প্রমাণগুলো পুলিশের হাতে দিয়ে আইনি প্রক্রিয়ায় লড়াই করার সিদ্ধান্ত নিতে পারে। আবার এমনও হতে পারে শেহজাদ ব্যাংকের পেছনের কোনো গোপন রাস্তা দিয়ে ম্যানেজারকে সাথে নিয়ে পালিয়ে যাবে, যাতে সে নিজে ওই মাস্টারমাইন্ডকে খুঁজে বের করতে পারে। কারণ শেহজাদ ভালো করেই জানে যে পুলিশ হয়তো ম্যানেজারের পেছনের বড় মাথাগুলোকে ধরতে পারবে না বা চাইবেও না, তাই সে নিজেই ওই জাল টাকার সিন্ডিকেটের শিকড় উপড়ে ফেলার মিশনে নামতে পারে।
পরবর্তী পর্বে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পারি, তাহলে ওই গরিব বাবার আর্তনাদ। যিনি তার মেয়েকে হারিয়েছেন, তার এই শোক এবং শেহজাদের প্রতি তার কৃতজ্ঞতা গল্পের একটি বড় ইমোশনাল দিক হতে পারে। সমাজ যখন তাকে জাল টাকার অপবাদ দিয়ে একঘরে করে দিয়েছিল, তখন এই শেহজাদি তার পাশে এসে দাঁড়িয়েছে। এই গরিব বাবা হয়তো মিডিয়ার সামনে এসে তার মেয়ের মৃত্যুর আসল কারণ এবং ব্যাংকের এই প্রতারণার কথা ফাঁস করে দেবেন। এতে করে সাধারণ মানুষের মধ্যে একটা বড় ধরনের আলোড়ন তৈরি হবে এবং শেহজাদের এই কাজের প্রতি পাবলিক সেন্টিমেন্ট তৈরি হবে। দর্শকরা সবসময় চায় এমন একটা হিরো যে সিস্টেমের বিরুদ্ধে গিয়ে সাধারণ মানুষের অধিকার আদায় করে। শেহজাদ চরিত্রটি ঠিক সেই জায়গাটাই পূরণ করছে। তার এই অ্যাকশন শুধু একটা ব্যক্তিগত প্রতিশোধ নয়, এটা একটা সামাজিক মেসেজও দিচ্ছে যে দুর্নীতির শিকড় কতটা গভীরে পৌঁছালে একটা বিয়ের অনুষ্ঠান চোখের পলকে একটা লাশের মিছিলে পরিণত হতে পারে। নাটকের রাইটার এবং ডিরেক্টর যেভাবে সমাজের এই অন্ধকার দিকগুলোকে গল্পের সাথে মিশিয়ে দিয়েছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। পুরো ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে এটা স্পষ্ট যে দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী পর্বগুলো হতে যাচ্ছে অ্যাকশন, ইমোশন এবং সাসপেন্সি ভরপুর এক রোলার কোস্টার রাইড। শেহজাদ কি পারবে তার এই লড়াইয়ে জিততে? সে কি পারবে জাল টাকার সেই ভয়ঙ্কর সিন্ডিকেটকে ধ্বংস করে তার বোনের মৃত্যুর বিচার আদায় করতে? ঋতু এবং তার পরিবার কি শেহজাদের প্রতিশোধের হাত থেকে বাঁচতে পারবে, নাকি তাদেরও চরম পরিণতি ভোগ করতে হবে? আর ফাতেমার ভাগ্যে কি লেখা আছে? সে কি শেহজাদের সাথে একটা সুন্দর জীবন শুরু করতে পারবে, নাকি শেহজাদের এই শত্রুদের কারণে তাকেও নতুন কোনো বিপদের সম্মুখীন হতে হবে? এই সবগুলো প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের সবাইকে অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য। আমার এই প্রেডিকশনগুলো সম্পূর্ণ আমার নিজস্ব বিশ্লেষণ এবং নাটকের বর্তমান গতির ওপর ভিত্তি করে তৈরি করা। আপনাদের কি মনে হয়, আগামী পর্বে আসলে কি ঘটতে পারে? শেহজাদ কি ব্যাংকের ভেতরেই পুলিশের হাতে ধরা পড়বে, নাকি সে তার বুদ্ধি দিয়ে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে? আপনাদের যে কোনো মতামত বা থিওরি অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। বন্ধুরা, আজকের এই বিস্তারিত রিভিউ এবং প্রেডিকশন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করেছি নাটকের প্রতিটি ছোট ছোট ডিটেলস এবং ইমোশনাল দিকগুলো আপনাদের সামনে তুলে ধরতে। ভিডিওটি তৈরি করতে আমার অনেক সময় এবং পরিশ্রম লেগেছে, শুধুমাত্র আপনাদের জন্য, যাতে আপনারা নাটকের আসল ফিলটা পেতে পারেন। তাই যদি আমার এই রিভিউটি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনাদের একটি লাইক আমাকে আরও ভালো এবং বিস্তারিত রিভিউ তৈরি করতে উৎসাহ যোগায়। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী পর্বের রিভিউ আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে এবং সেগুলোর রিপ্লাই দিতে আমার খুব ভালো লাগে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রিভিউ এবং নতুন কোনো সাসপেন্স নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।